মালটাকে দেখলে মনে হয় গোবেচারা, দেখলেই মনে হয় যে একটা কেমন অদ্ভুত টাইপের চেহারা। ওই কেষ্ট বলেছিল না মুখটা কেমন বাঁকা পানা, কিন্তু মালটার যে পেটে পেটে এত ছিল বোঝা যায়নি। 24 রাউন্ড গুলি পাওয়া গেছে ওর কাছে, গুলিগুলো যেন ঠিক জায়গায় ঢোকানো হয় একটা একটা করে, কেউ যেন তাড়াহুড়ো না করে। এদের প্রতি কোনো দয়া নেই, কোনো মায়া নেই। যোগীজি বলেছেন না অমিত শাহজি বলেছেন, কেউ একজন বলেছেন, উল্টা করকে লটকা কে সিধে বানানা হ্যায়, ইন লোক একে যেন সেই করা হয়। বেরিয়ে যেন যেদিনই বেরোক, সাদা দাড়ি লাল চুল যাই নিয়ে বেরোক, যেন আর ভালো করে সোজা হয় দাঁড়াতে না পারে, মাথা না তুলতে পারে, সেই ব্যবস্থা করুক প্রশাসন এদের বিরুদ্ধে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে গর্গ চট্টোপাধ্যায় গ্রেপ্তার। আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচনের সময় তিনি ইভিএম নিয়ে কার্যত গুজব ছড়িয়েছিলেন, ইভিএম নাকি বদলে গেছে, এরকমই তিনি কার্যত বিভ্রান্তিমূলক একটা প্রচার করেছিলেন। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কথা বলবো। কি বলবে দাদা? ওটা শিক্ষিত বরাহ, ও একটা শিক্ষিত বরাহ। শিক্ষিত যখন শয়তান হয় না তখন ভয়ঙ্কর হয়ে যায়, মানে লাদেন টাইপ। শিক্ষিত যখন শয়তান হয় আফজল গুরু তৈরি হয়। শিক্ষিতরা যখন শয়তান হয় তখন ওই যে যাদবপুর ইউনিভার্সিটির নাম আছে, কি নাম ভুলে যাচ্ছি, হ্যাঁ এরাম সব তৈরি হয়। না না, ওর ওখানে পোস্টার আছে, সার্জিল ইমাম তৈরি হয়। শিক্ষিত যখন শয়তান হয় তখন গর্গ তৈরি হয়। এ এমন প্ল্যান ফেঁদেছিল যে বাঙালিরা বাংলার বাইরে সর্বত্র মার খাবে। ধরো আজকে যদি বারবার বলা হয় ইউপির লোকেরা বাঙালিকে মারছে, ইউপির লোকেরা বাঙালিকে মারছে, ইউপিতে বাংলা বললেই মারছে, অথচ মারছে না। আর এখানে যদি ইউপির লোকেদের কাপড় ধরে টানছে, জামা ধরে টানছে, তাদের দোকান ধরে টানছে, যদি ইউপির লোকেরা দেখতে থাকে, যদি বিহারের লোকেরা দেখ, তাহলে বিহারের লোকেরা তো বাঙালি বিদ্বেষী হবেই। ও সেটা করেছিল, ও সেটা করেছিল। ও তৃণমূলের টাকা খেয়ে ও বাংলা পক্ষ নাম দিয়ে বাংলা প্রেম দেখাতে। ওর ব্যাপারটা কি? ওর ব্যাপারটা হচ্ছে ওর রাগ হচ্ছে বিহার, ইউপি, গুজরাটি। ওর সাউথ ইন্ডিয়ায় রাগ নেই, ওর তেঁতুলে কোনো আপত্তি নেই, কেরালের গরুর মাংসে ওর কোনো সমস্যা নেই। ওর সমস্যা শুধু গুজরাট, বিহার, উড়িষ্যা। আপনাদেরকেও আসতে দেবে না বাংলায়, এরকম একটা প্রচার প্রকাশ্যে করে। আরে ও করুক, প্রচার করুক, কিন্তু বাঙালি বিরোধিতা, বাঙালির পক্ষের নাম করে বাঙালিকে অন্য রাজ্যে ফাঁসাচ্ছিল। না না, এটা ভয়ঙ্কর চক্রান্ত। এদের ছাল তুলে নেওয়া উচিত। এই যে গ্রেপ্তার হলো, বেঁচে গেল, এই জনতার হাতে পড়লে না, 206টা আছে না আমাদের শরীরে, 206টা তো সব আলাদা করে দিত। না না, আর বললাম 206টা হাড় থাকে তো শরীরে, জনতার হাতে পড়লে জনতা এদের আলাদা করে দিত। 206টা অনেকগুলো আছে, আরো 2-1টা আছে। পেছনে বাঘের ছবি রাখলে শালা বিড়াল কি আর বাঘের মাসি হয়, বাঘ হয়? আমি যেটা বলেছি কেন তো বলেছি। সুজিত বোস গ্রেপ্তার। আপনারা প্রত্যেকেই জানেন রোল ব্যবসায়ী থেকে তার উত্থান, কোটি কোটি টাকার সম্পত্তি, যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 1000 কোটি টাকার সম্পত্তি, 8 কোটি টাকা তার ব্যক্তিগত, তার আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে। আমার সঙ্গে রয়েছেন বিধায়ক সজল ঘোষ, কথা বলবো। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই জেলগুলো আরো আগে হওয়া উচিত ছিল। এখন আবার এটাও ভালো হয়েছে যে একেবারে ইলেকশনের মুখে মুখে হয়নি। যদি ইলেকশনের মুখে মুখে হতো তাহলে বলতো যে ইলেকশনে হারানোর জন্য জেল হচ্ছে, এখন তো এমনিও হেরে গেছে, তারপর জেলে যেতে হয়েছে। ফলে অত্যন্ত স্বাভাবিক এদের জেলে যাবারই কথা। এখন তো আর কারোর কোনো ব্যথা নেই। আর দেখুন, সত্যি কথা বলতে গেলে সুজিতদা বা এই যারা আছে এরা সব চুনোপুটি। আসল দরকার হচ্ছে সুজিত বোসকে নিয়ে মানুষ ইন্টারেস্টেড না। মানুষ সেদিন পশ্চিমবঙ্গে একটা অকাল দেওয়ালি হবে। বিজেপির নির্বাচনে জয়লাভ করায় যত উচ্ছ্বাস, যত উল্লাস মানুষ প্রকাশ করেছেন, তার থেকে ডবল উল্লাস প্রকাশ হবে যেদিন এই পিসি বা ভাইপো জেলে যাবে। কিন্তু
পিসির জন্য তো আলাদা করে আপনারা নিরাপত্তা দিচ্ছেন, তার নিরাপত্তার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখছেন। আমি বলছি সজলদার যে আরজি করের মেয়েটাকে নিরাপত্তা দিতে পারেনি, যে রাস্তায় হাজার হাজার শিক্ষকদেরকে রাস্তায় বসিয়েছে, দিনের পর দিন রাতের পর রাত তারা আন্দোলন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তুলে ফেলে দিয়েছে। এই দিনগুলো তো দেখতে হয়েছে রাজ্যবাসীকে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার করুণা হয়নি, আজকে আপনারা যে করুণা করছেন। না না, তার করুণা হয়নি বলে আমাদের করুণা থাকবে না, এটা কোনো কথা না। তার মনুষ্যত্ব ছিল না বলে আমাদের মনুষ্যত্ব থাকবে না, এটাও কোনো কথা না। আমরা যেটা করছি সংবিধান মেনে, আমরা মমতা ব্যানার্জিকে কোনো নিরাপত্তা দিচ্ছি না। ওনার যা অতিরিক্ত নিরাপত্তা ছিল, ওনার কালীঘাটে ঢুকতে বেরোতে যা ছিল, সব আজকে হাওয়া, সব আজকে হাওয়া। কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তার যেটা পাওয়ার অধিকার আছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তার যেটুকু পাওয়ার অধিকার আছে সেইটুকু তিনি নিশ্চয়ই পাবেন। চুরি করার জন্য যেমন তার জেল যাওয়ার অধিকার আছে, উনি জেল যাবেন। আবার মুখ্যমন্ত্রী থাকার জন্য ওনার একটা নির্দিষ্ট প্রটোকল, সারা জীবন হয়তো ওটা পাবেন উনি আজীবন, যে ওনার একটা নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকার নেবে, নিতে হবে। এটা তো সংবিধানের মধ্যে চলতে হবে। আমি এটা কেউ ওই হুইমজিক্যাল ক্লাব চালানোর মতন চলবে না। আমাদের আজকের রাজ্যটা যা চলবে সংবিধানের, সংবিধানে যদি লেখা থাকবে এতজন পাবে, অতজনই পাবে। ভাইপোর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা কমানো হলো, যা একজন সাধারণ এমপি পায় তাই পাবে। এতদিন মুখ্যমন্ত্রী ভাইপো ছিল, এখন তো আর মুখ্যমন্ত্রী ভাই বা ভাইপো কিছুই নেই, তাই না? জেড প্লাস সরানো হলো। তো ও জেড প্লাসের যোগ্যতা আছে, শুধু জেড প্লাসই যেত না ওর জন্য যে রাস্তা দিয়ে যেত, সেই রাস্তায় 100 মিটার অন্তর অন্তর যেভাবে পুলিশ নিয়োগ হতো, 2500-3000 পুলিশ ওর জন্য দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ, ও কে? হরিদাস পাল, ঠিকই করা হয়েছে। সজলদা, শিবপুরের কার্যত ডন, তার সোনার পালঙ্ক, অরূপ রায় ঘনিষ্ঠ, একদম তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ভেতরে দেখা যাচ্ছে একটা মানে কার্যত গোপন রাস্তা, সেখানে দেখা যাচ্ছে আলিশান বাংলো, সোনার পালঙ্ক। ভাই, আমি এটা বিষয়টা জানি না। এসব সোনার পালঙ্ক টালঙ্ক আমি সাদ্দাম হোসেনের শুনেছিলাম। হ্যাঁ, এইসব বড় বড় রাজা মহারাজা, আরবের রাজা মহারাজাদের শুনেছি। এখন যদি এদেরও হয়, তাহলে কি আর হবে? এদের মানুষ একদিন এদেরকে রাস্তায় ধরে পিটিয়ে মেরে ফেলবে। এদের ধরে মানুষ এদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলবে। কারণ এগুলো সব মানুষের মারা। ব্যবসা করে হলে তো আর গোপনে হতো না, ব্যবসা করে হলে গোপনে হতো না, ব্যবসা করে হলে ওপেনলি হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দেখা যাচ্ছে পথনাটিকা হচ্ছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। ওর বাড়ির সামনে লোকে এবার সুলভ কমপ্লেক্স না বানিয়ে দেয়। লোকে এরপরে যা করছে ওর বাড়ির সামনে, যার যখন ইচ্ছে হচ্ছে সে বাড়ির সামনে গিয়ে দুগাল দিয়ে আসছে। আবার ওখানে ওর জন্য পুলিশ লাগাতে হয়েছে, বলছে ঠেলাঠেলি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, আস্তে আস্তে আসুন, যার যা গালি দেবার দিন দিয়ে শান্তিপূর্ণভাবে বেরিয়ে যান। হ্যাঁ, মানে এরপর মানুষ হয়তো সুলভ কমপ্লেক্সের মতন ব্যবহার করা শুরু করবে। হ্যাঁ, দেয়ালের গায়ে যা খুশি করে দেবে লোকে। এটা ক্ষোভ, এটা যন্ত্রণা, এটা রাগ। আর তারা কারা? তারা কি দক্ষিণ কলকাতা থেকে মধ্য কলকাতার লোক যাচ্ছে, উত্তর কলকাতার লোক যাচ্ছে না, ওর পাশের পাড়ার লোক, ওর পাশের বাড়ির লোক, তারা নাচছে ওখানে। হ্যাঁ, রিজু দত্ত আর কোহিনূর বেসুরো। ওদের আবার সুর, ওদের আবার তাল, এমন করছেন যেন ওরা তানসেন ছিল। ও বেসুরো। আপনাদের সাথে একসময় টিভিতে বসে কার্যত টিভির স্ক্রিন কাঁপাতো। স্ক্রিন কাঁপাতো? এরা আমাদের সামনে কোনো স্ক্রিন কাঁপায়নি, এরা আমাদের সামনে কোনোদিন স্ক্রিন কাঁপানোর সুযোগ পায়নি। মাননীয় শুভেন্দু অধিকারী হয়ে গেল। হ্যাঁ, এতদিন ভাইপো, অমুকের ছেলে, মেজ খোকা, এসব ছিল, এখন মাননীয় হয়ে গেছে। এই তো সময়। অতএব সময় যখন তোমার পক্ষে থাকবে, তুমি এমন কিছু কাজ করো না, যখন সময় তোমার বিপক্ষে যাবে তখন গিয়ে পা চাটতে হয়। এখন সে অবস্থা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আইপ্যাকই আমাদেরকে নষ্ট করলো, আইপ্যাকে এই কল্যাণকে কে নষ্ট করলো? কল্যাণকে কে নষ্ট করলো এটা আমি জানতে চাই। টিচার? না না, ওকে কে নষ্ট করলো? টিচার না কালো কুকুরে? ওকে কে নষ্ট করলো? ওর এই দশা কি করে হলো?
ওই যে নষ্ট না হলে ওইরকম ভাবে মহিলাদের শাড়িতে বিভিন্ন জায়গা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাক করে করে কেউ পিচকিরি থেকে রং দেয়? ও তো বহু পুরনো, নষ্ট, পচা মাল। আপনার পাশেই কামারহাটির বিধায়ক মদন মিত্র অসুস্থ। উনি মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছেন, শরীরের উপর এত অত্যাচার করেছে বাবা, এত ও লাভলি ও লাভলি, এরম করলে কি আর শরীর চলে? সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, শরীরের সাথে পাঙ্গা নিয়ে লাভ